তুমি সেই দিন যাকে রাত্রে ছাতিমতলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানবী নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? নমস্কার, আমি সুমন। তারানাথ তান্ত্রিকের গল্পগুলিতে যে ভালোবাসা আপনারা আমায় দিচ্ছেন, আমি তার জন্য সত্যি কৃতজ্ঞ। তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাবের প্রথম খণ্ডটি অলরেডি চ্যানেলে দেওয়া আছে। এটি তার দ্বিতীয় খণ্ড। যদি সেটি শুনে না থাকেন, চটপট গিয়ে শুনে আসুন। এই খণ্ডটি তো আপনাদের জন্য রইলই। শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাব, দ্বিতীয় পর্ব। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি না আজ মেয়েটি আসে কি না। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো করিনি। কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন গুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারের মুখোমুখি হতে চলেছি, তবে কি আর একা ছাতিমতলায় পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তা নয়, ও আমার অদৃষ্টের লিপি। সেই রাত্রের জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাক ওসব কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো। তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি সেখানে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ। তারপরে শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলুম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টি রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে 8 সেকেন্ড আগেও কেউ ছিল না, আমি জানি। 8 সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটা রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি
চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মৃদু সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর 1-8 সেকেন্ড। তারপর যে কি ঘটল আমার আর কিছুই জানা নেই। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়ে রইলাম। আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। মেয়েটিকে কি করে এমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারেই অসম্ভব। অসামান্য রূপসী সে মেয়েটি। অজ্ঞান হয়ে পড়ার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলুম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্যে লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছিলেন। তার নিজের জন্যে জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কি রকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? এমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় রে বাপু, বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না। অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিওরে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলি রে বাপু, এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্যে গিয়েছিলি সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই
সাধু বাবার ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে, আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো, আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুই তো জ্বরের ঘরে বলছিলি এসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণ বেঁচে গিয়েছে, এই ঢের। আর কখনো এমন পাগলামি করতে যেও না। আমি চুপ করেই রইলাম। তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি। সেদিনই মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তারপর দিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি। দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছুই হচ্ছে না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে আমি তো আর এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথাই বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলুম এ পথে তোমায় নামাবো না, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ। সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে তোমায় বলি, তোমার সে সাহস আছে তো? বললুম, আজ্ঞে হ্যাঁ। এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললে, সে পাগলিকে তুমি চেনো? আরে, সে যে সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে এত সহজে উদ্ধার পেয়ে এসেছো, তা কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খেপা শিয়াল কুকুর কি কোকড়ো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ওর ক্ষমতা নিম্নতন্ত্রে। ওর ইতিহাস বড় অদ্ভুত।
সে একদিন বলবো ক্ষণ। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করেই রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি তবে সে সেই অপরিচিতা নিশাবিহারিণীর রূপের টানে যে, এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেই দিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানবী নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, আমাদের আজকের পর্ব এখানেই শেষ। আগে কি হলো জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বটা শুনতে হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আজ এখানেই ছুটি নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে পরের শুক্রবার ঠিক সময় ফিরে আসব। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।